এনসিপির প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা কি স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবেন নাকি জামাতের পেটে ঢুকে নির্বাচনে অংশগ্রহণ করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে কামড়াকামড়ি। পরবর্তীতে তারা ক্ষমতার স্বার্থে এক হয়েছে এবং একসাথে এখন বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কিন্তু গণ অভ্যুত্থান এত সস্তা জিনিস নয়। এই প্রতিনিয়ত হুমকি দেওয়ার মাধ্যমে গণ অভ্যুত্থানকে সস্তা বানানো হচ্ছে। আমরা সেই সময় দেখেছি জামাত ইসলাম বলছিল সংস্কার ছাড়া, পিআর ছাড়া নির্বাচন নয়। এনসিপি বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের উচিত 5 বছর ক্ষমতায় থাকা। এনসিপির একজন নেতা সার্জিস আলম এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলছিল 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। যারা জাতীয় নির্বাচন চায়নি তারা এখন স্থানীয় নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। এর উদ্দেশ্য কি? আর আমার প্রশ্ন হলো, সে সময় জাতীয় নির্বাচন আপনারা কেন চাননি? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা কি কি সুবিধা পেতেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করা হয়েছিল, যে কারণে তারা কিন্তু জাতীয় নির্বাচন চায়নি। এখন যেহেতু জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সুতরাং স্থানীয় প্রশাসনে ভাগ বাটোয়ারা বসানোর জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। যারা জাতীয় নির্বাচন চায়নি তারা কোন লজ্জায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন চায়? এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে যদি স্থানীয় নির্বাচন না দেওয়া হয় তারা আন্দোলনে যাবে। আমার প্রশ্ন হলো, জাতীয় নির্বাচনের সময় এই সুর আপনাদের কোথায় ছিল? স্থানীয় নির্বাচন তো অবশ্যই বিএনপি সরকার দিবে, কিন্তু এনসিপির প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা কি স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবেন নাকি জামাতের পেটে ঢুকে নির্বাচনে অংশগ্রহণ করবেন? সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া উচিত, কারণ আপনারা নতুন রাজনীতির কথা বলে এক এক সময় এক এক কথা আপনারা বলছেন। এনসিপি মূলত নতুন রাজনীতি করছে না, তারা ক্ষমতার ভাগাভাগির রাজনীতি করছে। কে তাকে বেশি শেয়ার দিতে পারে, ক্ষমতার শেয়ার। দেখেন, আমি এর আগেই বলেছিলাম যে এনসিপি মূলত বিএনপি জোটে যেতে চেয়েছিল, কিন্তু বিএনপি এনসিপিকে 4টার বেশি আসন ছাড়তে পারে নাই, যে কারণে তারা জামাতের কাছ থেকে 30টি আসন ভাগিয়ে নিয়েছে। এই যে আমাদের তরুণ বন্ধুরা যারা সংস্কার, বিচার এবং অনেক নীতিবাক্য জাতির সামনে পেশ করে, আসলে কি তারা যে সময় তাদের সরকার ক্ষমতায় ছিল, হয়তো আপনি এটা মানবেন কিনা আমি জানি না, বাট আমি নিজের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার এবং সেখানে জামাতের বিশাল একটি অংশগ্রহণ ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপি কতটুকু সংস্কার করতে পেরেছে আমরা দেখেছি। সংস্কারের নামে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ ছাড়িয়ে এনেছিল। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন সেই এজাজ সাহেব, তাকে নিয়োগ দিয়েছিল এনসিপি এবং তার বিরুদ্ধে যত শত অভিযোগ, তিনি মূলত বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা বিভিন্নভাবে কমিশন ভোগ করে এটা কিন্তু এনসিপির পকেটে দিয়েছে। এই যে এনসিপি, তাদের বিশাল একটি অফিস, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই অফিস তারা নিল। টাকার উৎস কি? তারা প্রতিনিয়ত বলছে যে বিএনপি চাঁদাবাজির টাকায় নাকি দল চালায়। আপনাদের টাকা কি ফেরেশতারা দিয়ে যায়? আপনাদের চেহারা সুরত তো পুরো পাল্টে গেছে গণ অভ্যুত্থানের পরে। এই যে আপনাদের গাড়ি বাড়ি চেহারা সুরত পাল্টে গেল, এর উৎস কি? দেখেন, আমাদের শহীদ উসমান হাদি এনসিপি সম্পর্কে 3টা কথা তিনি বলে গিয়েছিলেন। ঠিক 71-এর মহান মুক্তিযুদ্ধ যেমনিভাবে আওয়ামী লীগ দখল করেছিল, এনসিপিও জুলাইকে দখল করেছিল, কুক্ষিগত করেছিল। এই কথা আমার না, এই কথা উসমান হাদি বলে গেছে। এবং উসমান হাদি আরও বলেছিল যে
যে ছেলেরা যাদের গায়ে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, এই অল্প 8-10 মাসের মধ্যে কোটি কোটি টাকার উৎস কি তারা দুর্নীতি করেছে। এমনকি এনসিপি জাতীয় ঐক্যকে বিনষ্ট করেছে। এনসিপি 3টা অপরাধের কথা উসমান হাদি উল্লেখ করে গিয়েছিল। আজকে আপনারা হাদি ব্যবসায় নিমগ্ন হয়েছেন, কিন্তু উসমান হাদি যে আপনাদের সম্পর্কে 3টা অপরাধ জাতির সামনে উন্মুক্ত করে গেছেন, সেই বিষয়ে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? নেপালে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতায় গেল, বাংলাদেশে আপনারা কেন পারলেন না? বাংলাদেশে তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে, গণঅভ্যুত্থানকে সফল করার কারণে এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার কথা। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে আপনারা দেখলেন এদেশের জনগণ, শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কট করেছে চাঁদাবাজির কারণে। আপনারা 1.5 বছরে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, আওয়ামী লীগ আমার কাছে মনে হয় যে তাদের ওই 1.5 বছর সেটা যদি কাউন্ট করেন, তাহলে মানে 1.5 বছর বলতে 16 বছরের মধ্যে 1.5 বছর, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এনসিপি আরও যদি সময় পেত, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের চাহিদা অনুযায়ী, মানে এনসিপির চাহিদা অনুযায়ী 5 বছর ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগের 16 বছরকে 5 বছরে এনসিপি হার মানাতো, চাঁদাবাজি করে, লুটপাট করে, দখলদারিত্ব করে। দেখেন নাই যে এখন আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এনসিপির কমিটি দেওয়া হচ্ছে, অভিযোগ কি সেই কমিটি থেকে অনেকে পদত্যাগ করছে, যেমন চট্টগ্রাম থেকে দেখলাম। অভিযোগটা হলো যে টাকার বিনিময়ে কমিটি করা হয়েছে। তাহলে আপনারা যদি টাকার বিনিময়ে কমিটি করেন আর ভাই ব্রাদারের রাজনীতি করেন, তাহলে নতুন রাজনীতি আপনারা কিভাবে করবেন? এনসিপি বাংলাদেশে কোনো নতুন রাজনীতি করছে না। এনসিপি তাদের প্রতারণার মাধ্যমে রাজনীতি করছে। আজকে বাংলাদেশে এনসিপি প্রতারণার রাজনীতি করছে। তারা জামাতের পকেটের মধ্যে ঢুকে গিয়েছে। আর এই যে তাদের নেতারা এত বিলাসবহুল জীবন যাপন করছে, চাঁদা ছাড়া কি এই টাকা এমনি এমনি কেউ তাদের বাসায় দিয়ে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যদি তদন্ত করা হয়, তাহলে কিন্তু এনসিপির রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। এই জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম ওই মানে বিএনপি সরকারের 1 থেকে 6 পর্যন্ত ওই সময়কার তদন্ত চাই, দুর্নীতির তদন্ত। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপি কি দুর্নীতি করেছে সেই তদন্ত। এনসিপির যদি আপনি মানে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত করেন, সেক্ষেত্রে কিন্তু এনসিপির বড় বড় নেতাদের নাম আসবে, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগ, এসপি নিয়োগ এবং বন্দর কেলেঙ্কারি। হান্নান মাসুদকে তো মানুষ বলে যে বন্দর মাসুদ। কেন বলে? কেন এই কথা বলে? হান্নান মাসুদ তো গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, আমি তাকে শ্রদ্ধা করি ওই সময়কার ভূমিকার জন্য। কিন্তু এই যে হান্নান মাসুদরা থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো এবং বন্দরের উপদেষ্টা হলো, একজন গণ অভ্যুত্থানের নেতা, তিনি জনগণের উপদেষ্টা ছিলেন, তিনি কিভাবে টাকা পয়সা কামানোর জন্য বন্দরের উপদেষ্টা হলেন? এই প্রশ্নগুলো কি আপনারা সাংবাদিকরা তাদেরকে করতে পারেন?